প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি ফিজিক্স 1-এর চ্যাপ্টার 8-এর বাকি ক্লাসটুকু নেব। আমরা গত ক্লাসে হুকের সূত্র পর্যন্ত পড়ছিলাম, এরপর থেকে আমি আলোচনা করব। তো এখানে আমরা হুকের সূত্রে যে আমরা যে একটা কনস্ট্যান্ট দেখছিলাম, এই কনস্ট্যান্টকে আমি বলছিলাম স্থিতিস্থাপক ধ্রুবক। এখন আমরা এখানে তিন ধরনের পীড়ন দেখছি, তিন ধরনের বিকৃতি আছে। তো এই যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যা আমার দৈর্ঘ্যের জন্য আছে, আয়তনের জন্য আছে, আবার ক্ষেত্রফল যেটা আকারের জন্য আছে। তো এখানে তিন ধরনের আমরা কনস্ট্যান্ট দেখব। তার দৈর্ঘ্যের যে বিকৃতির দৈর্ঘ্যের যে স্থিতিস্থাপক যে ধ্রুবকটা আছে দৈর্ঘ্যের জন্য, সেটাকে বলা হয় ইয়ংকের গুণাঙ্ক। ইয়ংকের গুণাঙ্ক। তো আমি প্রথমে দেখি ইয়ংকের গুণাঙ্ক। যেটাকে আমি y দিয়ে লিখি, ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে আমি y দিয়ে প্রকাশ করে থাকি। তো আমার এখানে দেখো, আমরা এখানে হুকের সূত্র অনুসারে কি লিখছিলাম, গুণাঙ্ক যেটা ধ্রুব সংখ্যা আর কি, ধ্রুবক ইকুয়াল টু দেখছিলাম পীড়ন বাই বিকৃতি। তো যেহেতু ইয়ংকের গুণাঙ্কটা আমার কি দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তো সুতরাং এখানে যে ইয়ংকের গুণাঙ্ক যেটা আমরা y ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, তোমার দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্যের পীড়নটা কেমন ছিল আমার, কি ছিল, f বাই a। এখানে পীড়ন বলতে তোমার দৈর্ঘ্য পীড়ন বলো, আকার পীড়ন বলো, যাই বলো না কেন, সবকিছুতে f বাই a হবে। কারণ কি, বল তোমার দৈর্ঘ্য বলো বা ক্ষেত্র বলো বা আকার বলো, আয়তন বলো, যা বলো না কেন, সব বল সবসময় ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করা হয়, আর কোথাও প্রয়োগ করা যায় না ক্ষেত্রফল। এজন্য এখানে যে পীড়ন বলতে আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে পীড়ন, অর্থাৎ হচ্ছে চাপ প্রয়োগ করা, কোনো বস্তুর উপরে চাপ প্রয়োগ করা। তো পীড়ন আমরা চাপ আমরা কি জানি, f বাই a জানি। এখন দৈর্ঘ্য বিকৃতি আমরা ওখানে কি লিখছিলাম, del l বাই l1 লিখছিলাম, এই যে l1, বা এখানে দৈর্ঘ্য বিকৃতি এমন ভাবে লিখছিলাম l2 l1 বাই হচ্ছে l1, এভাবেও আমরা লিখছিলাম। তো এখানে যেটা লিখব সেটা হচ্ছে এখানে যে দৈর্ঘ্য বিকৃতি কিভাবে লিখব, এভাবে লিখব del l বাই l। তাহলে এখানে যদি আমি del l বাই যদি l লিখি, তাহলে এখানে দেখো এই y ইকুয়াল টু তাহলে কত আসছে, y ইকুয়াল টু a l আর হচ্ছে a হচ্ছে del l, অর্থাৎ এখানে আসছে কত, তাহলে বল গুণ হচ্ছে আদি দৈর্ঘ্য বাই এটা হচ্ছে ক্ষেত্রফল গুণ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। অর্থাৎ দেখো এখানে তোমার তাহলে ইয়ংকের স্থিতি গুণাঙ্ক যেটা y ইকুয়াল টু, তাহলে আমি কি পাচ্ছি, f l বাই হচ্ছে a del l। f টাকে আমি বলছি বল, l টাকে বলছি আদি দৈর্ঘ্য, a টাকে বলছি ক্ষেত্রফল, del l কে বলছি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এভাবে আমার কিভাবে ইয়ংকের গুণাঙ্কটা আমি নির্ণয় করতে পারি। এরপর দেখো f যেটা, এটাকে আরো যদি আমি আরো ভেঙে লিখি, f ইকুয়াল টু আমরা কি জানি, f ইকুয়াল টু mg l, a ইকুয়াল টু কত, y r স্কয়ার। যদি আমি
তার ব্যবহার করি ওখানে যদি আমি তার ব্যবহার করি, অর্থাৎ তামার তার বা যদি ঝুলাই দিই আর কি, লোহার তার বা এই সমস্ত ইস্পাতের তার এগুলো যদি ঝুলাই দিই, তাহলে তারের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল আছে, আমরা জানি তার কি তারের যে ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার ডেল থাকলো। আর যেহেতু ঝুলাই দিচ্ছি, কোনো ওজন ঝুলাই দিচ্ছি, তাহলে আমি যদি কোনো ভারী কোনো লোহার যে মানে যে ওজনটা এটা যদি ঝুলাই দিই, তাহলে আমি তো ওখানে কত বল প্রয়োগ করছে এটা কিভাবে সহজে নির্ণয় করতে পারবো? ওটার ওজন যদি আমি জানতে পারি, তার সঙ্গে যদি অভিকর্ষতা গুণ করি, তাহলে আমি ওর বলটা পাবো ওখান থেকে। তাহলে এখান থেকে তোমার ওয়াই ইকুয়াল টু তাহলে এইটা পাচ্ছি কখন, যে একটা আমি তার ঝুলাই দিই, তার আমি যদি একটা তার ঝুলাই দিই, তাহলে এটা পাবো। আমার মেইনলি আমার সূত্র হচ্ছে এটা, y ইকুয়াল টু এফ এল এ ডেল এল। কিন্তু আমরা যখন তার ব্যবহার করতেছি, তখন আমি যদি তারের মাথায় যদি আমি একটা ওজন ঝুলাই দিই, তাহলে আমি এটা পাই। দেখো এখান থেকে দেখো, আমি এই অঙ্কের গুণাঙ্ক যদি আমি উদাহরণ দিই, তোমার ইস্পাত আর কি বলা হচ্ছে, ইস্পাতের নিয়ন্ত্রণ গুণাঙ্ক কত? ইস্পাতের নিয়ন্ত্রণ গুণাঙ্ক বলা হচ্ছে কি, ইস্পাতের নিয়ন্ত্রণ গুণাঙ্ক, ইস্পাতের ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক কত আছে? 2 গুণ 10 টু দি পাওয়ার 11 নিউটন 2 টু দি পাওয়ার নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, বলা হচ্ছে কি ইস্পাতের ইয়ংকের গুণাঙ্ক কত আছে? 2 গুণ 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার। তো বলা হচ্ছে এইটা বলতে আমি সাধারণত কি বুঝি? ইয়ংকের আর ইস্পাতের ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক 2 গুণ 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার বলতে আমি কি বুঝি? তাহলে দেখো এখানে আবার কি ছিল, এই যে এফ এল এ এল স্কয়ার। তাহলে যদি আমি দেখো এই যে ক্ষেত্রফলটা ছিল, এই যে ক্ষেত্রফল এ, আমি যদি এখানে তোমার এ যদি আমি দেখো, এটাকে যদি আমি 1 ধরি, এটাকে যদি আমি 1 ধরি, এবং তোমার এখানে দেখো বলছে, আর এখানে যদি আমি মনে করি এটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির মানটাকে যদি আমি একক পরিমাণ নিই, ঠিক আছে, আর যদি একক দৈর্ঘ্যের নিই, তাহলে এখানে যে বলের মানটা, এই যে এফ এর মান, এফ এর মান ইকুয়াল টু ওয়াই হবে। যদি এখানে এল এর মানটা 1 হয়, এর মানটা 1 হয়, এবং ডেল এল এর মান যদি আমি 1 ধরি, তাহলে বলছি কি এর মানটা কেমন নেব? এর মানটা নেব 1 মিটার স্কয়ার। ডেল এল এর মানটা কেমন নেব? 1 মিটার। এল এর মানটা কত নেব? 1 মিটার। অর্থাৎ একক দৈর্ঘ্যের বা 1 মিটার দৈর্ঘ্যের কোন তার, তাহলে যদি প্রস্থচ্ছেদ কত নেই 1 মিটার স্কয়ার, এবং এখানে যদি বৃদ্ধি 1 মিটার করতে চাই, তাহলে আমার কতটুকু বল প্রয়োগ করতে হবে? এই যে এখান থেকে এতটুকু যদি আমি বল প্রয়োগ করি, তাহলে আমার ইনপুট গুণাঙ্ক এত হবে। অর্থাৎ তাহলে কি বলতে পারি, যে 1 মিটার স্কয়ার বা একক ক্ষেত্রফলের কোনো তার বা কোনো, হ্যাঁ একক ক্ষেত্রফলে কোনো ইস্পাতের তার আর কি, যেহেতু আমরা এখানে ইস্পাত ব্যবহার করছি, তাহলে 1 মিটার স্কয়ারের আর ইস্পাতের তারের একক দৈর্ঘ্যের, এটা 1 মিটার কেন, 1 সেন্টিমিটার নিতে পারি। এখানে যে মিটার নিতে হবে এমন কোনো বিষয় নেই, আর এখানে সেন্টিমিটারও নিতে পারি, যে যদি 1 সেন্টিমিটার তার আমার, অর্থাৎ এখানে আমি যে পরিমাণ নেব ঠিক তত পরিমাণ আমাকে বৃদ্ধি করতে হবে। যদি 1 সেন্টিমিটার বা ওখানে কতটুকু নিচ্ছি অত কিছু সেন্টিমিটার মিটার এই ঝামেলা থেকে মুক্ত করার জন্য আমি যদি একক বলি, একক দৈর্ঘ্যের কোনো তারের যদি একক বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ তাহলে ওই তারে এত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে দেখো আমি ক্লিয়ারলি যদি বুঝি, যে ইস্পাতের ইয়ংকের গুণাঙ্ক 2 গুণ 10 টু দি পাওয়ার 11 মিটার নিউটন পার মিটার স্কয়ার বলতে বোঝায় যে 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর যদি 2 গুণ 10 টু দি পাওয়ার 11 মিটার
নিউটন বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য যদি তার আদি দৈর্ঘ্যের সমান হয়, তার আদি দৈর্ঘ্যের সমান পরিমাণ যদি বেশি হয়, তখন তাকে আমি ইস্পাতের ইয়ঙ্কের গুণাঙ্ক এত বলতে বলতে পারি। তাহলে এখান থেকে দেখো এটা আমি সূত্র পাচ্ছি যদি তারের জন্য। এখন দেখো বলা হচ্ছে কি ইস্পাত ইস্পাত এবং রাবারের ভিতরে একটা তুলনা আছে, তুলনামূলক একটা তোমার পরীক্ষাতে আসে। ইস্পাত কে বেশি তোমার স্থিতিস্থাপক, ইস্পাত না রাবার, কে বেশি স্থিতিস্থাপক? বলা হচ্ছে কি তোমার রাবারের তুলনায় কি ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তো দেখো এটা আমি কিভাবে বুঝতে পারি, দেখো আমি যদি দুইটা তার নিই, আমি দুইটা তার আমি ঝুলাই দিলাম, একটা ইস্পাত নিলাম, একটা রাবার নিলাম। এখন মনে করো এটা ইস্পাত, এটা ইস্পাত, এটা রাবার, রাবারের। এখন এইটাকে যদি আমি একটা বাট্টা বা তোমার ওজন ঝুলাই দিই দুটা, তাহলে কি দেখবো? এই ওজনটা ঝুলাই দেওয়ার পরে কি হবে? এর পরবর্তী অবস্থা কি হচ্ছে? দেখো এটা ওজনটা ঝুলাই দেওয়ার পর মনে করো কিছুটা বেড়ে গেছে, মনে করি এতটুকু বাড়ছে আর কি, এতটুকু বাড়ছে। এবং তাহলে এটা কতটুকু বাড়বে? এটা দেখবো যে আমার অনেক বেড়ে যাবে। আমার যদি বলা হচ্ছে কি এখানে কি বললাম, আমি দুইটা তার নিলাম, একটা ইস্পাত একটা রাবার, এরা হচ্ছে কি হবে সমান দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্য, দুটোটা সমান দৈর্ঘ্য এবং দুটোটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, প্রচ্ছদের ক্ষেত্রফল একই হবে। এবং এখানে সমান পরিমাণ আমি কি করব, ওজন চাপাই দেব, ওজন চাপাই দেব বা সমান ভর চাপাই দেব। সমান ভর চাপাই দেওয়ার পরে কি হচ্ছে, দেখো চাপাই দেওয়ার পর ইস্পাতটা কি হচ্ছে ঠিক অল্প পরিমাণ বৃদ্ধি পায়, এখানে রাবারটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার এখান থেকে কি বলা হচ্ছে এ বেশি দৃঢ়, ইস্পাতটা বেশি দৃঢ় হয় রাবার থেকে, যার জন্য এ কম পরিমাণ বৃদ্ধি পায়। আর যেহেতু আমার এর স্থিতিস্থাপকতা কি হচ্ছে অনেক কম, এজন্য কি হয় সে অনেক বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখানে দেখো রাবারের তুলনায় ইস্পাতের কি স্থিতিস্থাপক যে গুণাঙ্ক, এই গুণাঙ্কটা অনেক বেশি, রাবারের গুণাঙ্ক কম, যার জন্য এ বেশি বৃদ্ধি পায়, এ কম বৃদ্ধি পায়। এখন তাহলে এখান থেকে আমি সহজে বুঝতে পারছি যে রাবার অপেক্ষা কি ইস্পাত বেশি স্থিতিস্থাপক, যেহেতু এ কম বৃদ্ধি পাচ্ছে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ একে সামান্য পরিমাণ বল প্রয়োগ করে আমি কি করতে পারি, অনেক বেশি বৃদ্ধি করতে পারি, আর ইস্পাতকে বল প্রয়োগ করে কম বৃদ্ধি করতে পারি। এখন এরপরে আসি আমার আয়তনের যে স্থিতিস্থাপক গুণাতন আছে, আয়তন। কি দিয়ে প্রকাশ করা হয়? কে দিয়ে, কে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওই একইভাবে কে করলে তাহলে কত হবে, আয়তন পীড়ন বাই হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন। তাহলে এটা কি হবে f বাই a, এটা কত হবে del v বাই v, del v বাই v, আয়তন বিকৃতি। তাহলে এখান থেকে যদি আসি তাহলে a v বাই হচ্ছে a del v, অর্থাৎ কি হবে পাচ্ছি বল আয়তন হচ্ছে আদি আয়তন, এটা ক্ষেত্রফল হচ্ছে আয়তন বৃদ্ধি। এই কে সমান সমান তাহলে কি হচ্ছে
আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়নে কি পাচ্ছি F বাই A, আয়তন বিকৃতিতে পাচ্ছি ডেল V বাই B। তাহলে এখানে যদি আমি এই করি আর কি, এর ভি এ আছে ডেল ভি, অর্থাৎ বল গুণ আদি আয়তন ক্ষেত্রফল আয়তন বৃদ্ধি পাচ্ছে আর কি, এগুলো লিখতে পারি আর কি। তাহলে পানির আয়তন গুণাঙ্ক, পানির আয়তন গুণাঙ্ক 2 গুণ 10 টু দি পাওয়ার 9। এটা বলতে আমি কি বুঝি? পানির আয়তন গুণাঙ্ক কত? 2 গুণ 10 টু দি পাওয়ার 9 বলতে, ও সরি 9, এটা হচ্ছে -2। পানির আয়তন গুণাঙ্ক এটা বলতে কি বুঝি আর কি? তো বলা হচ্ছে কি, এটা বলতে বোঝায় যে পানির একক আয়তন বৃদ্ধিতে, অর্থাৎ তাহলে এখানে কি করবো, ওই আগেরটার মতো যে আমার একক আয়তন, অর্থাৎ এখানে যে আদি আয়তন যেটা ভি এর মানটা কত নেব, 1 মিটার স্কয়ার আর মিটার কিউব। তাহলে এখানে আয়তন বৃদ্ধি কত হবে, এরকম 1 মিটার কিউব। এবং এখানে ক্ষেত্রফলটা কেমন নেব, এর মানটা 1 মিটার স্কয়ার নিতে পারি। বলছি কি, তোমার যতটুকু আমি আয়তন নেব ঠিক ততটুকু পরিমাণ আমাকে বৃদ্ধি করতে হবে। তবে এখানে বলা হচ্ছে কি 1 মিটার স্কয়ারটা আমার ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এখানে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকেই বলবো আমি আয়তন গুণাঙ্ক। যদি পানি নেই তাহলে পানি, যদি আমি যা নিই না কেন, যার আয়তন আমি বৃদ্ধি করতে চাই না কেন, যেটা নেব না কেন সেটা হচ্ছে আমার, ও ঠিকই তো ছিল 9 বলা যায় পানির আয়তন গুণাঙ্ক 2 গুণ 10 টু দি পাওয়ার 9 এটা। এবার হচ্ছে কিন্তু আমার লাস্ট যেটা আছে দৃঢ়তার গুণাঙ্ক, যেটা দৃঢ়তা, এটাকে বলা হয় এন দিয়ে প্রকাশ করা হয়, দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটা কি হবে, তাহলে এ এর নিকট কি হবে, আকার পীড়ন মানে হচ্ছে আকার বিকৃতি, আকার না আকৃতি না, ও সরি আকার বিকৃতি। তাহলে এটা কি হচ্ছে f বাই a, আর এটা কত থিটা, তাহলে f ইকুয়াল টু কত a থিটা, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে পিতলের তোমার দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কত আছে, 9 গুণ 10 টু দি পাওয়ার 10, 9 গুণ 10 টু দি পাওয়ার 10 লিটার বলা হচ্ছে কি পিতলের। তাহলে পিতলে কি বলা হচ্ছে, এদের এক্ষেত্রে আমার থিটা বলতে হবে সাধারণত, দেখো আমার ক্ষেত্রফলটা কেমন হতে পারে, এরকম আমরা সাজানি, একটা ক্ষেত্র নিলাম, তাহলে একে আমি কি করব, বল প্রয়োগ করব। একে আমি বল প্রয়োগ করলাম কোথায়, মনে করো এই মাথায় বল প্রয়োগ করলাম, এইখানে বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, এটা বিকৃতি করলো, এই যে বিকৃতি, এই যে এইটুকু আমার বিকৃতি ঘটছে আর কি, এটুকু বিকৃতি ঘটছে এইখানে বল প্রয়োগ করার পরে এটা আমি বিকৃতি ঘটাচ্ছি। তাহলে এখানে কি পরিমাণ, আমার থিটা পরিমাণ আমি এখানে চেঞ্জ হচ্ছে আর কি, থিটা পরিমাণ চেঞ্জ হচ্ছে। তাহলে এটা থিটা পরিমাণ চেঞ্জ হয়, তাহলে এই যে চেঞ্জ হচ্ছে বা এই যে আদি অবস্থান থেকে থিটা পরিমাণ, তাহলে এই থিটাটাই হচ্ছে তোমার এই যে কত পরিমাণ তার কোণের চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমার থিটা। যদি আমি ট্যান থিটাতে যাই তাহলে থিটা ইকুয়াল টু তাহলে কি হবে ধরো ওই তোমার লম্ব বাই ভূমি, এভাবে আমি লিখতে পারি। অর্থাৎ বলা হচ্ছে 1 ঘনমিটার আয়তনের
একটি ঘনক নিলাম, এর বর্গমিটার যে ক্ষেত্রফল আছে এই একক দৃঢ়তার আটকে রেখে আয়তনে কোনো পরিবর্তন না ঘটিয়ে একক আকার বিকৃতির জন্য বিপরীত তলের উপরে যে বল প্রয়োগ করতে হয় এটা, অর্থাৎ একটা ঘনক যদি নিই, একটা পিতলের ঘনক নিলাম, ঘনক নিয়ে কি হবে, এদের মানে আয়তনের কোনো চেঞ্জ করবো না, বাট তাদের আকারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আকারটা চেঞ্জ করতে গেলে আমার যতটুকু আমার কি করতে হবে, যতটুকু আমি একক আকার চেঞ্জ করার জন্য যতটুকু বল প্রয়োগে হয়, একক ক্ষেত্রফলের উপরে আমি যতটুকু বল প্রয়োগ করব সেটাকে বলবো আমি তার দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্ক। যদি আমি পিতলের জন্য কত এতটুকু আমাকে বল প্রয়োগ করতে হবে, 9 গুণ 10 টু পাওয়ার 10 নিউটন বল প্রয়োগ করলে ওটা একক পরিমাণ আকারের পরিবর্তন হয়। এরপরে তোমার শাল্লির পদ্ধতিতে এই যে ইয়ংকের আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক, যা আমরা ইস্পাতে দেখছিলাম 2 টু দি পাওয়ার 10 2 গুণ 10 টু দি পাওয়ার 11 মিটার 11 পার মিটার স্কয়ার, এটা আমরা দেখছিলাম ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় শাল্লির পদ্ধতির সাহায্যে। বিজ্ঞানী শাল্লি এই পদ্ধতির সাহায্যে তোমার ইয়ংকের গুণাঙ্ক নির্ণয় করেন। তো এখানে আমরা সেটা দেখবো না, আমরা ইয়ংকের যে নির্ণয় পদ্ধতি এটা আমাদের প্র্যাকটিক্যালি লাগে আর কি, প্র্যাকটিক্যালি প্রয়োজন হয়, এজন্য এটা এখানে আর দেখবো না কিভাবে নির্ণয় করতে হয়। এটা আমার দরকার নেই ইয়ংকের। এরপর দেখো আমরা নতুন টপিকসে চলে যাব। বলা হচ্ছে যে এই যে ইয়ংকের গুণাঙ্ক আমার যে বিভিন্ন একক আছে, ইয়ংকের যে গুণাঙ্ক, এই গুণাঙ্কের বিভিন্ন একক, এসআই একক, যেটা এসআই এককে আবার বলা হচ্ছে এসআই একক। এসআই একক এটা কত? নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল বলতে পারি সংক্ষেপে, প্যাসকেল বলতে পারি। সিজিএস পদ্ধতি, যেটা সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে কি ডাইন না, ডাইন ডিওয়াই পার সেন্টিমিটার স্কয়ার, যেটা সিজিএস পদ্ধতিতে আমরা বলে জানি ডাইন, ডাইন সেন্টিমিটার পার স্কয়ার আর কি। আর এফপিএস পদ্ধতিতে কি পাউন্ডাল ছিল নাকি, এফপিএস পাউন্ডাল পার কি মিটার ফুট তার স্কয়ার, তাই তো, পাউন্ডাল ফুট তার স্কয়ার আর কি, পাউন্ডাল। এইটা আমার তিনটা পদ্ধতিতে আমার একক আর কি। তাহলে এখানে আমার দেখো, তাহলে এদের একক পেলাম, মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে m ln e - 2 আর কি, ঠিক আছে। চাপের একক, যেটা চাপের মাত্রা আর কি, যেটা চাপের মাত্রা, যেটা তোমার স্থিতিস্থাপকের মাত্রাটা সেরকম হবে। এখন দেখো আমরা পয়সনের অনুপাত দেখবো, পয়সনের অনুপাত। আমরা পয়সনের অনুপাত দেখবো। এটাকে আমি সিগমা বলি আর কি, পয়সনের অনুপাত সিগমা। বলা হচ্ছে কি দেখো, এখানে দেখো আমরা এখানে আমরা দেখছি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তো একটা জিনিস দেখো, আমরা অনেক সময় দেখি যে আমরা একটা রাবার যাই ধরি না কেন, একটা রাবার যদি দিয়ে আমি টান দিই, তো আমার কি হয়, এদিকেও বৃদ্ধি পায়, আবার কি পাশের দিকে কি পাশেরটা কি চেপে যায়। অর্থাৎ আমি যদি একখণ্ড যে বস্তু নিই না কেন, একে যদি আমি দুই প্রান্ত দিয়ে টান দেওয়া হয়, বা আমি মনে করি এই প্রান্ত দিয়ে একে আমি যদি বল প্রয়োগ করি আর কি নিচের দিকে, তাহলে এই জিনিসটা কি এরকম থাকবে? এই জিনিসটা কি হবে, লম্বা হয়ে যাবে না? এই জিনিসটা কি দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো এর যে মানে এর যে প্রস্থটা ছিল, এই প্রস্থটা কি হচ্ছে, কমে যাচ্ছে না? দুটো হচ্ছে, দেখো যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন পার্শ্বটা কি হ্রাস পাচ্ছে। আবার যদি একে যদি দুই পায়ে দিয়ে চাপ দিতাম, যদি একে দুই পায়ে দিয়ে চাপ দিতাম, তাহলে কি হতো,
এই জিনিসটা কি দৈর্ঘ্য কমে যেত, কিন্তু এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত। অর্থাৎ তখন কি দৈর্ঘ্য হ্রাস পেত আর পার্শ্ব কি মানে বৃদ্ধি পেত আর কি। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হয়, পার্শ্ব হ্রাস পায়, আবার যখন পার্শ্ব বৃদ্ধি পায় তখন কি দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে এই যে তোমার পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় তোমার পয়সনের অনুপাত। অর্থাৎ কি হচ্ছে পার্শ্ব বিকৃতি, পার্শ্ব হচ্ছে পয়সনের অনুপাতকে আমি বলছি কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতিকে বলা হচ্ছে সিগমা। তাহলে পার্শ্ব বিকৃতি আমার কেমন, যদি আমি ডি দিয়ে প্রকাশ করে থাকি তাহলে পার্শ্ব বিকৃতি কত হবে ডেল ডি বাই হচ্ছে ডি, আর দৈর্ঘ্য বিকৃতি কত হবে ডেল এল বাই এল। তাহলে এটা আমার সমীকরণটা কত আসবে ডেল ডেল ডি, ডেল ডি ইনটু এল বাই হচ্ছে তোমার ডেল এল ইনটু ডি। তো তোমার হচ্ছে কি হচ্ছে তোমার পার্শ্ব বৃদ্ধি বা হ্রাস, পার্শ্ব বৃদ্ধি বা হ্রাস গুণ হচ্ছে তোমার কত আদি দৈর্ঘ্য। এখানে কি পাবো পার্শ্ব কি হবে, যদি আমার পার্শ্ব না এটা হচ্ছে দৈর্ঘ্য, যদি পার্শ্ব বৃদ্ধি পায় দৈর্ঘ্য কি পাবে, দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি গুণ কত পাচ্ছি আমি, বৃদ্ধি আমি কি বলছিলাম পার্শ্ব বৃদ্ধি মানে প্রস্থ আর কি এটা। তাহলে এটা এখানটা আমি সিগমা বলতে পারি আর কি। এর কোনো মাত্রা নেই, কারণ বিকৃতির যেহেতু কোনো মাত্রা বা একক নেই, সুতরাং পয়সনের অনুপাতের কোনো মাত্রা বা একক থাকবে না। এখন দেখো তাহলে আমি এখান থেকে পয়সনের অনুপাত সম্পর্কে জানলাম, পয়সনের অনুপাত। আচ্ছা, এবার যেটা দেখবো যে এখানে বিকৃতির দরুন আমার যে বিকৃতি ঘটছে, আমি যদি বল প্রয়োগ করে কি হচ্ছে তার আকার আকৃতি বা তার দৈর্ঘ্য বা প্রস্থ বা যেটা তোমার আয়তন সবই চেঞ্জ করতে পারি। তাহলে এই চেঞ্জ করতে গেলে আমার কি হচ্ছে, এখানে যেহেতু তার আদি অবস্থা থেকে চেঞ্জ করতেছি, বল প্রয়োগে কি হচ্ছে বস্তুর স্মরণ যদি ঘটে, তাহলে বল প্রয়োগে কি হচ্ছে তার অবস্থার পরিবর্তন করতেছি না। তাহলে অবস্থার যেহেতু পরিবর্তন করতেছি তাহলে এখানে কিছু কাজ হচ্ছে। তাহলে এই বল প্রয়োগের ফলে এই যে আমি যে কৃত কাজ করতেছি, বিকৃতির দরুন কৃত কাজ বা বিভব শক্তি বা স্থিতি শক্তি কেমন হয় সেটা আমি এখানে নির্ণয় করব। এখন দেখো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমার কেমন আসে, দৈর্ঘ্য বিকৃতির জন্য আমার দৈর্ঘ্য বিকৃতির দরুন কৃত কাজ, এটা আমি নির্ণয় করব, বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি এগুলো আমি নির্ণয় করব। হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির দরুন কৃত কাজ বা বিভব শক্তি বা তোমার কি বলি সঞ্চিত শক্তি, এইগুলো আমরা দেখব। তাহলে আমার এখানে দেখো এল দৈর্ঘ্যের একটা যদি আমি বস্তু নিই, এল দৈর্ঘ্যের একটা বস্তু, তাহলে আমি কি নিলাম এল দৈর্ঘ্যের একটা বস্তু, দৈর্ঘ্য নিলাম এল, দৈর্ঘ্য নিলাম এল, তোমার ক্ষেত্রফল নিলাম কত বা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এটা নিলাম এ, বলা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা বস্তু নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে এ। এখন এখানে যদি আমি বল প্রয়োগ করি, কতটুকু বল প্রয়োগ করতে পারি, এ পরিমাণ বল প্রয়োগ করলাম, এ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কত, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে ছোট হাতের এল আর কি, ছোট হাতের এল, এটা আমি নিলাম। আচ্ছা বল প্রয়োগে এটা এল। এখন দেখো যেহেতু আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি, মনে করো এই তারটার উপরে যদি আমি বল প্রয়োগ করলাম যেটা, তাহলে এখানে বল প্রয়োগ করলে কি হচ্ছে এই জিনিসটাতে কি হচ্ছে, আমার মনে করো বল প্রয়োগে আমি এখানে
এই বল প্রয়োগ করলে কি হচ্ছে, এতটুকু বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিটা, এই যে এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটা কি তোমার এখান থেকে বৃদ্ধি পাচ্ছে, মানে এই প্রান্ত থেকে বৃদ্ধি পায়? আসলে না, এই বৃদ্ধিটা কি হয়, এই প্রত্যেকটা প্রান্ত থেকে আস্তে আস্তে পরমাণুগুলো কি আস্তে আস্তে সরতে থাকে। সরতে সরতে তোমার এক প্রান্তে কি আমি মেপে দেখি যে না ওইটুকু বৃদ্ধি পাচ্ছে। আসলে এই জিনিসটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধির সমষ্টি। এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধির সমষ্টি। তো এই যে বৃদ্ধিটা, এই যে এল পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই এলটা হচ্ছে কি, এই এলটা, এই বৃদ্ধি, এল বৃদ্ধি হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধির সমষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র কিসের সমষ্টি? ক্ষুদ্র ক্ষুদ্র, আমি ধরলাম ডেল এল, ডেল এল বৃদ্ধির সমষ্টি। তাহলে এই এলটা কি হচ্ছে আমার ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধির সমষ্টি, আমি এটা ধরতে পারি। তাহলে এখানে তাহলে কি পরিমাণ আমার কাজ হচ্ছে, তাহলে আমরা যদি এই যে ক্ষুদ্র পরিমাণ কাজের জন্য আমরা কাজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, কাজ ইকুয়াল টু কি বল গুণ সরণ। তাহলে আমার যদি ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধির জন্য, এই যে ক্ষুদ্র বৃদ্ধির জন্য কি হবে, ক্ষুদ্র কাজ হবে। তাহলে আমার এখানে ক্ষুদ্র কাজ যদি আমি লিখি, তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ গুণ হচ্ছে ডেল এল। আমার ক্ষুদ্র কাজ যদি আমি নির্ণয় করি, তাহলে ক্ষুদ্র পরিমাণ কাজ হয়েছে আর কি। তাহলে যেহেতু সমষ্টি, তাহলে আমি বৃহৎ কাজটাকে যদি আমি নির্ণয় করতে চাই, আমি যদি বৃহৎ কাজটাকে নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে কাজ dw ইকুয়াল টু কত হবে, f dl, dl ও এখানে d হবে, d, তাহলে ক্ষুদ্র কাজের জন্য d, আর d, dl পাচ্ছি, তাহলে f dl। তাহলে এই কাজটা আমার কত হচ্ছে, প্রথমে আমার কি কোনো কাজ হয়েছিল শূন্য, এবং সর্বোচ্চ কাজ কত হতো, বৃদ্ধি কত হচ্ছিল 0 থেকে l পর্যন্ত। এখন দেখো আমরা যে তোমার দৈর্ঘ্য বা স্থিতিস্থাপক যে গুণাঙ্কটা ছিল, সেটা আমার y ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, f f l আর কি, f l আর হচ্ছে তোমার a dl, এরকম ছিল নাকি, y ইকুয়াল টু ও আচ্ছা, এখানে তো আমি এটা এল ধরছি, বড় হাতের এল ধরছি, এটা কি ছোট হাতের এল ধরছি। এটাকে আমি আদি দৈর্ঘ্যকে আমি কি ধরছিলাম, আদি দৈর্ঘ্য যে এল, দৈর্ঘ্য থেকে ছোট এল। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কত আসবে, ওয়াই এ এল, এল বাই বড় হাতের এল। এই মানটা যদি এখানে দেখো, এটা ইকুয়াল টু আমি কি, তাহলে এটা ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে এখানে যদি আমি এখানে মানটা বসাই দিই, 0 এল ওয়াই এ এল বাই বড় হাতের এল তো ডিএল। যেহেতু এখানে তোমার দেখো, এখানে আমার ডি এলটা, এলটা হচ্ছে আমার চলক, এখানে এলটা চলক, তাহলে এলটা বাদে আর সব কিছু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি y ইকুয়াল টু তাহলে কি লিখব, y a বাই l l dl। l dl কে ইন্টিগ্রেশন করলে আমার কি দাঁড়ায়, সেটা আমি দেখব, y a l এটা কত হবে, l স্কয়ার বাই হচ্ছে 2, l স্কয়ার বাই 2। এখান থেকে তাহলে আমার কি আসছে, y a l স্কয়ার বাই হচ্ছে 2 l, এটা আসছে। y a l স্কয়ার বাই হচ্ছে 2l। দেখো এটাকে ভেঙে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি, y a l বাই l, এটা কিন্তু x ছিল না, y a l বাই l, অর্থাৎ তোমার এখানে তোমার কি আছে, f বাই, এটাকে আমি বলতে পারি আর কি, যদি এখানে দেখো তোমার এল এ যদি আমি ধরি, এল এ ইকুয়াল টু হচ্ছে আমার v,
ভি লিখতে পারি আর কি।